হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে করাবো হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। এই যে চ্যাপ্টারটা, এই যে টপিকটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, এই টপিকটা কোনো একটা পার্ট যদি তোমরা মিস করে যাও তাহলে পরে কিন্তু পুরো পার্টটা ধসে যাবে। সুতরাং কোনো জায়গায় কোনো রকম স্কিপ করবে না। তো প্রথমে বলে নিই যে কী কী পড়াবো আজকে। সেটা হচ্ছে প্রথমে একটা উদাহরণ দেবো, একটা না তিনটে উদাহরণ দেবো। ঠিক আছে, এই তিনটে উদাহরণ মাস্ট, এই তিনটে উদাহরণ বুঝতেই হবে। পুরো ব্যাপারটা বোঝার জন্য এই তিনটে উদাহরণ কিন্তু বুঝতেই হবে। তারপরে হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি বা যেটাকে আমরা বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তারপরে হচ্ছে তড়িৎ বিভব মানে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো দেখো, একটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তারপরে এই স্টার যেটা আছে সেটা আমি এখন বলবো না, সেটা পরে বলবো যখন করাবো আস্তে আস্তে, তখন বলবো যে স্টার দিয়ে আমি কি বোঝাতে চাইছি, কোন ইম্পর্টেন্ট জিনিসটা আমি স্টার দিয়ে বোঝাচ্ছি। 5 নম্বরে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব, কী সব লিখছি, তড়িৎ বিভব। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, কারণ এটাকে আমি দুটো পার্টে করব, দুটো পার্টে হতে পারে, তিনটে পার্টে হতে পারে, কিন্তু আমি এখন ধরে নিচ্ছি যে দুটো পার্ট হবে। ঠিক আছে, তো এই পার্ট আর ওই পার্ট যেটা হবে, ওই পার্টে আমি করাবো যে ইন্টিগ্রেশন বা আরও অনেক জিনিস রয়েছে, সেটা ওই পার্টে করাবো, মানে পার্ট 2-তে করাবো। তো পার্ট 1টার মধ্যে যেই টপিকগুলো করাবো সেগুলো বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কোনো রকম দেরি না করে শুরু করি, চলো। তো এখানে প্রথমে বোঝা যাচ্ছে যে উদাহরণের সাহায্যে আমি কী বোঝাতে চাইছি। তো দেখো, এখানে উদাহরণটা বোঝাটা খুব দরকার। তো তড়িৎ বিভব এই জানার আগে, ব্যাপারটা জানার আগে বেশ কিছু জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। বেশ কিছু যেই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, যার কারণ আমরা জানতে পারি না, কিন্তু এইখানে আমরা কারণগুলো সম্পর্কে জানবো যে ওই জিনিসগুলো যে ঘটে তার কারণ কি। তো প্রথমে দেখো, মনে করো দুটো অন্তরিত আহিত পরিবাহী আছে। অন্তরিত আহিত পরিবাহী মানে, অন্তরিত মানে কি, ইনসুলেটেড, মানে যার মধ্যে দিয়ে আধান ফ্লো করতে পারে না বা প্রবাহিত হতে পারে না। ঠিক আছে, তো মনে করো এ একটা অন্তরিত আহিত পরিবাহী আর বি একটা অন্তরিত আহিত পরিবাহী। ঠিক আছে, এই দুটোর মধ্যে আধান রয়েছে, খুব ভালো। এটার মনে করো আধানের পরিমাণ Q1, এটার মনে করো আধানের পরিমাণ Q2। তো এই দুটো অন্তরিত আহিত পরিবাহীকে আমি একটা ধাতব তারের মাধ্যমে যুক্ত করলাম, ধাতব তারের মাধ্যমে যুক্ত করলাম। এবারটা বুঝতেই পারছো, ধাতব তার মানে হচ্ছে কন্ডাক্টর। তো কন্ডাক্টর আমরা কাকে বলি, যার মধ্যে দিয়ে আধান ফ্লো করতে পারে বা প্রবাহিত হতে পারে। তো দুটো এরকম গোলককে বা দুটো আহিত পরিবাহীকে আমি একটি ধাতব তারের মাধ্যমে যুক্ত করলাম। এবার দেখো, যদি ধাতব তারের মাধ্যমে যুক্ত করি তাহলে পরে হয় এ থেকে বি এর দিকে আধান যাবে, নয়তো বি থেকে এর দিকে আধান আসবে। তো এবার কোশ্চেনটা হচ্ছে, এই যে আধান যাবে বা আধান আসবে, এর ডিরেকশন মানে দিক কে নির্ণয় করবে? অর্থাৎ আধানটা এ থেকে বি এর দিকেই যাবে নাকি বি থেকে এ এর দিকে আসবে, সেটা আমি কি করে বুঝতে পারবো? সেটা যার মাধ্যমে বুঝতে পারবো সেটাই হচ্ছে তড়িৎ বিভব। মানেটা হচ্ছে, মনে করো এর যে তড়িৎ বিভবের পরিমাণ সেটা হচ্ছে V1 এবং বি এর যে তড়িৎ বিভবের পরিমাণ সেটা হচ্ছে V2। আচ্ছা, তড়িৎ বিভব এখন শুধুমাত্র উদাহরণ দিচ্ছি, বিষয়টা কি সেটা আমি পরে বলছি, ডিটেলসে বলছি। ঠিক আছে, এটা শুধুমাত্র উদাহরণ, তোমাদের বেসিক একটা কনসেপ্ট ঢুকিয়ে যাওয়ার জন্য যে অ্যাকচুয়ালি তড়িৎ বিভবটা কোথায় কাজে লাগে। তো এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে V2। তো এবার যদি V1 এর মান V2 থেকে বেশি হয়, অর্থাৎ এর বিভব যদি বি এর বিভবের থেকে বেশি হয়, তাহলে পরে এ থেকে বি এর দিকে আধান আসবে। আর যদি উল্টোটা হয়, মানে V2 যদি V1 এর থেকে বেশি হয়, তাহলে পরে বি এর থেকে এর দিকে আধান আসবে। এবার কোশ্চেনটা হচ্ছে, এখানে Q1 আর Q2 তাহলে কি করতে লাগলো, কি কাজে লাগবে? দেখো, এখানে Q1 আর Q2-র কোনো কাজ নেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা আহিত পরিবাহী থেকে অন্য একটা আহিত পরিবাহীর দিকে আধান যাবে নাকি ওখান থেকে আধান আসবে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে বিভবের ওপর, অর্থাৎ কোনটার বিভব বেশি কোনটার বিভব কম। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় আধান প্রবাহিত হয়। ঠিক আছে, এখানে আধান বলতে আমি বোঝাচ্ছি পজিটিভ আধান। যদি এটা অন্য রকমের হতো, যে নেগেটিভ আধান যদি হতো, তাহলে কিন্তু ডিরেকশন উল্টো হতো, সেটা অন্য কোনো দিন আলোচনা করব, ইলেকট্রন বা প্রোটনের সময় আলোচনা করব। ঠিক আছে, শুধুমাত্র বুঝে রাখো যে যখনই উচ্চ বিভবে থাকে কোনো একটা পরিবাহী, তার থেকে নিম্ন বিভবে থাকা কোনো পরিবাহীর দিকে আধান প্রবাহিত হয়।
ঠিক আছে, এখানে কিন্তু আধানের পরিমাণের ওপর কিন্তু নির্ভর করবে না। মানে ব্যাপারটা হচ্ছে Q1 এর মান ধরো Q2 থেকে বেশি, মানে এখানকার আধানের থেকে বেশি, তার মানে এই না যে এ থেকে বি এর দিকে আধান যাবে, না, একদমই না। সেটা নির্ভর করছে V1 এবং V2-র ওপরে। তো এটা হলো 1 নম্বর উদাহরণ। এইবারটা যে উদাহরণ দেব সেটার সাহায্যে আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা। তো দেখো, এবারের উদাহরণটা তোমরা মেলাতে পারবে তোমাদের জীবনের সঙ্গে, ঠিক আছে। ও মনে করো একটা লম্বা এরকম পাত্র রয়েছে, মানে এক ধরনের চোঙ রয়েছে, চোঙের একদম নিচের প্রান্তটা পাইপের সাহায্যে আরেকটা পাত্রর সঙ্গে এরকম করে যুক্ত। ওকে, একটা পাত্রর সঙ্গে এরকম করে যুক্ত। তো এই চোঙের মধ্যে মনে করো এত পর্যন্ত জল রয়েছে, এটা মনে করো H1 হাইট, আর এখানে মনে করো পাত্রের মধ্যে জল রয়েছে, এটা মনে করো H2 হাইট, ঠিক আছে, জল রয়েছে। আর এটা হচ্ছে পাইপ যার মাধ্যমে এই দুটো চোঙ আর এই পাত্রটা যুক্ত আছে। তো এইবারটা কোশ্চেনটা হচ্ছে জলের যে ফ্লো হবে, সেই জলের ফ্লোটা বা প্রবাহিতটা কোন দিক থেকে কোন দিক হবে, এদিক থেকে এদিকে নাকি এদিক থেকে এদিকে, ঠিক আছে। এইবারটা এই পাত্রে যে জলের পরিমাণ, সেই পরিমাণটা এই চোঙের থেকে বেশি, ঠিক আছে। এইবার দেখো, তাহলে মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে যেহেতু পাত্রের জলের পরিমাণ চোঙের তুলনায় বেশি, তার মানে পাত্র থেকে জল চোঙের দিকে আসবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই না। সেটা নির্ভর করবে হাইটের ওপর, মানে কোন পাত্র থেকে কোন পাত্রে জল যাবে সেটা নির্ভর করবে হাইট বা উচ্চতার ওপর। যেমন ওইখানে করেছিল, মানে আগের উদাহরণে করেছিল বিভবের ওপর, ঠিক তেমনি এইখানে এটা নির্ভর করবে উচ্চতার ওপর। যেহেতু এই চোঙের উচ্চতা অর্থাৎ H1 H2-র থেকে অর্থাৎ পাত্রের জলের উচ্চতা থেকে বেশি, তাই চোঙের জল এই পাইপের মাধ্যমে পাত্রে পৌঁছবে। সে পরিমাণ যা খুশি হোক, পরিমাণের ওপর কিন্তু এটা নির্ভর করে না, ঠিক আছে। এটা নির্ভর করবে H1 আর H2 মানে উচ্চতার ওপর, মেনলি উচ্চতার পার্থক্যর ওপর। যত উচ্চতার পার্থক্য বেশি হবে তত বেশি পরিমাণ জল প্রবাহিত হবে, ঠিক আছে। ওখানে যেটা ছিল তড়িৎ বিভব, এখানে সেটা উচ্চতা, এটাও বোঝা গেল, ঠিক আছে। আচ্ছা, উচ্চতার জন্য কেন করছে সেটা বলে নিই। কারণ দেখো, H1 আর H2 যেটা আছে তার ওপর নির্ভর করে কিন্তু জলের চাপ। যেহেতু H1টা বেশি তাই এখানে জলের চাপ বেশি, এবং যেহেতু এখানে H2টা কম তাই এখানে জলের চাপ কম। তাই এখানে জলের চাপ বেশি হওয়ার জন্য আর এখানে জলের চাপ কম হওয়ার জন্য এইখান থেকে জল, মানে চোঙ থেকে জল এই পাত্রের মধ্যে আসবে, অর্থাৎ চাপটা দুটো জায়গাতেই সমান করতে চাইবে। যখনই সমান করতে চাইবে তখনই জল প্রবাহিত হবে, যেটাকে আমরা বলছি সমোচ্চশীলতা ধর্ম। 11 ক্লাসে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা গেল 2 নম্বর উদাহরণ। এরপরের উদাহরণটা বুঝিয়ে আমি শুরু করছি তড়িৎ স্মৃতিশক্তি, ঠিক আছে। এরপরের উদাহরণটা দেখো, এরপরের উদাহরণটা হচ্ছে টেম্পারেচার আর হিটের। তো মনে করো দুটো বস্তু রয়েছে, এ একটা বস্তু আর বি একটা বস্তু, ঠিক আছে। এবং এ আর বি দুটো বস্তুর মধ্যে হিটের যে পরিমাণ, তাপের যে পরিমাণ, সেটা মনে করো এতে বেশি বিতে কম, ঠিক আছে। অ্যাকচুয়ালি তাপের পরিমাণ ওরকম করে বলা সম্ভব হয় না। তাপ অ্যাকচুয়ালি আমরা পরিমাপ করি না, আমরা পরিমাপ করি কত পরিমাণ তাপ গ্রহণ করছে বা কত পরিমাণ তাপ বর্জন করছে, তার উপর নির্ভর করে কিন্তু সব কিছু হয়। এবার দেখো, আমি মনে করলাম যে এর যে টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার দিয়ে বোঝানোটা সুবিধা হবে। এর যে টেম্পারেচার মানে তাপমাত্রা অর্থাৎ T1, সেটা হচ্ছে বি এর টেম্পারেচার অর্থাৎ T2-র থেকে বেশি। তাহলে পরে তাপ কোথায় ফ্লো করবে, মানে তাপ কোন দিকে ফ্লো করবে? তাপ কিন্তু ফ্লো করবে এ থেকে বি এর দিকে। এবার যদি উল্টো সিচুয়েশন হয়, মানে T1 যদি T2 থেকে কম হয়, তাহলে পরে তাপ ফ্লো করবে বি থেকে এর দিকে। অর্থাৎ এখানে তাপটা কোন দিকে ফ্লো করবে সেটা কিন্তু তাপের পরিমাণের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে কোন বস্তুর উষ্ণতা কত বা তাপমাত্রা কত, ঠিক আছে। তাপমাত্রা যত বেশি হবে তাপের প্রবাহ তত বেশি হবে। তার মানে এখানে তাপমাত্রা যেটা, সেটা বিভবের মতন কাজ করছে। তো এই 3টে উদাহরণের সাহায্যে আশা করি বোঝা গেল জিনিসটা। এরপরে চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মন দিয়ে বোঝো, স্কিপ করলে পরে কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু না, নাথিং। তো এরপরে হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি।
তড়িৎ স্থিতি শক্তি বা ইলেকট্রিক, আচ্ছা ইংলিশগুলো মনে রাখবে, হ্যাঁ ইংলিশ যে নামগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখা বিশাল ইম্পর্টেন্ট। ইলেকট্রো পোটেনশিয়াল এনার্জি, ওকে। এইটা দেখো, মন দিয়ে বোঝো, একদম মন দিয়ে বোঝো, একদম পাতিভাবে বোঝাবো, কিছু ডিফিকাল্ট না, ঠিক আছে। আর দেখো বইতে আমি দেখলাম দু একটা বাংলা বই, ছায়া প্রকাশনী বা সাতটা পাবলিকেশন বলো, দু একটা বাংলা বইতে দেখলাম যে কিছু কিছু এমন এমন জিনিস রয়েছে যেগুলো ওরা এরম করে বুঝিয়েছে, মানে এটা হচ্ছে নাক, এরম করে বুঝিয়েছে, ঠিক আছে। মানে দেখাতে পারতো যে এটাই নাক, কিন্তু ওরা বুঝিয়েছে কীভাবে, তার মানে কঠিন করে বোঝার কোনো দরকার নেই, আমি বোঝাচ্ছি, বুঝো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি, মন দিয়ে বুঝো। মনে করো এই বোর্ডের মধ্যে কোনো চার্জ নেই, মনে করো এই বোর্ডের মধ্যে কোনো চার্জ নেই, ঠিক আছে। তাহলে বোর্ডের মধ্যে যদি কোনো চার্জ না থাকে তাহলে পরে বোর্ডের মধ্যে কোনো রকম তড়িৎ ক্ষেত্র নেই বা ইলেকট্রিক ফিল্ড নেই, কারণ একটা চার্জই কিন্তু তার চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তার মানে বোর্ডের মধ্যে কোনো চার্জ নেই, তার মানে বোর্ডের মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্র নেই বা ইলেকট্রিক ফিল্ড নেই। এবার মনে করো আমি অন্য একটা চার্জকে এই বোর্ডের মধ্যে নিয়ে আসলাম, সেটা মনে করো কিউ টু পরিমাণ চার্জকে বোর্ডের মধ্যে নিয়ে আসলাম। তো যেই আমি কিউ2 পরিমাণ, মনে করো কিউ1, তো যেই আমি বোর্ডের মধ্যে এই কিউ1 পরিমাণ চার্জটাকে নিয়ে আসলাম, এই চার্জটাকে নিয়ে আসার জন্য আমার কি কোনো রকম কার্য করতে হয়েছে বা ওয়ার্ক ডান করতে হয়েছে? উত্তরটা হবে কিন্তু না। আমার জন্য যে ওয়ার্ক ডান, যেটাকে আমি বলছি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট মানে কি? মানে বহিস্থ কোনো এজেন্টের দ্বারা সম্পাদিত কার্য। এজেন্ট মানে কিন্তু ওই এসআইয়ের এজেন্ট না, ঠিক আছে। এই এজেন্ট মানে হচ্ছে যে কার্যটা সম্পাদিত করে সেটা হচ্ছে এজেন্ট, এখানে সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, ঠিক আছে। তার মানে আমার দ্বারা কোনো কি কার্য সম্পাদিত হচ্ছে যখন আমি এই কিউ1টাকে এই বোর্ডের মধ্যে নিয়ে আসলাম? তাহলে উত্তর কিন্তু হবে না। তার মানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট উইল বি জিরো, কোনো রকম কার্য সম্পাদিত হলো না। এরপরে যখনই কিউ1টা এই বোর্ডের মধ্যে আসবে তখন এই কিউ1-এর জন্য এই বোর্ডের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। আগে যেখানে ইলেকট্রিক ফিল্ড ছিল না, এই কিউ1টা আসার পরে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এরপরে আমি যখন আরেকটা চার্জকে, মানে মনে করো কিউ2, আরেকটা চার্জকে যখন এই বোর্ডের মধ্যে নিয়ে আসবো তখন কি আমার দ্বারা কোনো কার্য সম্পাদিত হচ্ছে? উত্তরটা হবে হ্যাঁ। দেখো এবার কার্য দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক কার্য, একটা হচ্ছে ঋণাত্মক কার্য। এবারটা আমি সেই প্রসঙ্গে আসছি না যে ধনাত্মক কার্য হচ্ছে না ঋণাত্মক কার্য হচ্ছে, কার্য হচ্ছে কিনা সেটা জানতে চাইছি। উত্তরটা হবে হ্যাঁ। তার মানে আমার দ্বারা যে ওয়ার্ক ডান, অর্থাৎ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট নট ইকুয়াল টু জিরো হবে। ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক সেটা পরে আসছি আমি, ঠিক আছে। তার মানে যখন প্রথমে আমি কিউ1টাকে নিয়ে এসেছিলাম তখন আমার দ্বারা যে সম্পাদিত কার্য সেটা ছিল জিরো, কিন্তু যখন আমি কিউ1টা আসার পরে কিউ2টাকে নিয়ে আসলাম তখন আমার দ্বারা যে সম্পাদিত কার্য সেটা হচ্ছে ওয়ার্ক ডান নট ইকুয়াল টু জিরো, মানে আমার দ্বারা ওয়ার্ক ডান সম্পাদিত হচ্ছে। এইবার দেখো এখানে কোশ্চেনটা আসছে যে ধনাত্মক কার্য কি আর ঋণাত্মক কার্য কি, এটা বোঝার জন্য বুঝতে হবে যে ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড কি আর ওয়ার্ক ডান এগেইনস্ট ইলেকট্রিক ফিল্ড কি। এবার দেখো যখন আমি এই কিউ2টাকে চার্জটাকে নিয়ে আসলাম তখন দু রকম কার্য সম্পাদিত হতে পারে। একরকম হতে পারে ইলেকট্রিক ফিল্ডের জন্য, আরেকটা হতে পারে ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে। তার মানে দু রকম কার্য সম্পাদিত হতে পারে। একটা হতে পারে এখানে লিখলাম ইএল, তার মানে ইলেকট্রিক ফিল্ড। একটা হতে পারে যে বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, আরেকটা হতে পারে এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড। মানে বাই দ্য মানে হচ্ছে দ্বারা, আর এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে বিরুদ্ধে। এবারটা কখন কি হলে পরে আমি ওয়ার্ক ডান কি লিখবো? এবার দেখো ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড মানে কি? মানেটা হচ্ছে মনে করো একটা চার্জ রয়েছে কিউ2, এটাই ধরছি, হ্যাঁ
একটা চার্জ রয়েছে Q2। তো Q2টা প্রথমে মনে করো রয়েছে এ পয়েন্টে, এটা মনে করো এ পয়েন্টে রয়েছে, ঠিক আছে। আর এটা মনে করো বি পয়েন্ট, ঠিক আছে। এবার মনে করো আমি Q2 চার্জটাকে এ পয়েন্ট থেকে ছেড়ে দিলাম। প্রথমে আমি Q2 চার্জটাকে একটু ধরেছিলাম যাতে ও এদিক ওদিক না ছুটতে পারে। এরপরে আমি Q2 চার্জটাকে ছেড়ে দিলাম এরকম করে। যেই ছেড়ে দিলাম তেমনি ও কী করলো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসলো। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কার জন্য আসলো? আমার জন্য আসলো না, আসলো ইলেকট্রিক ফিল্ডের জন্য। আমি শুধু এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এ থেকে বি পর্যন্ত আসতে কে সাহায্য করলো? ইলেকট্রিক ফিল্ড সাহায্য করলো। তাহলে এখানে কি ওয়ার্ক ডান হলো না? এখানে ওয়ার্ক ডান হলো। কার দ্বারা হলো? ইলেকট্রিক ফিল্ডের দ্বারা। আর তখন আমরা কি বলবো? যে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এইটা এক নম্বরটা, এটা মনে করো এক নম্বর, তো এক নম্বরটা হচ্ছে। এরপর ব্যাপারটা হচ্ছে অন্যরকম। এরপরে মনে করো আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই Q2 চার্জটাকে ধরে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে। মানে আমি নিয়ে আসলাম, প্রথমে আসতে চাইছিল না, কিন্তু আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে আসলাম এই Q2 চার্জটাকে। এবং আসার জন্য, এই নিয়ে আসার জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক, ঠিক আছে। মনে করো যে এই যে মার্কারটা রয়েছে, এই মার্কারটা প্রথমে মেঝেতে ছিল। তো যখন মেঝেতে ছিল তখন তো কোনো অসুবিধা ছিল না। এই মার্কারটাকে আমি ওঠাচ্ছি, মনে করো একটা ইট রয়েছে, বড় একটা ইট রয়েছে, তো ইটটাকে আমি ওঠাচ্ছি। তো ওঠাতে আমার তো একটু কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মানেটা কি? কষ্ট হচ্ছে মানেটা হচ্ছে আমার কোনো কিছুর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এর জন্যই আমার কষ্ট মনে হচ্ছে। যদি বিরুদ্ধে কাজ করতে না হতো তাহলে কষ্ট মনে হতো না। তোমাদের যদি পরীক্ষা না থাকতো তাহলে পড়াটা কোনো কষ্ট মনে হতো না, ওরকম টাইপের, ঠিক আছে। তো এখানে পরীক্ষাটা হচ্ছে তোমার কি করছে, পরীক্ষাটা আমাদেরকে এগোতে দিচ্ছে না, কিন্তু আমাদের পরীক্ষা দিতেই হবে, এমন একটা ব্যাপার আর কি। তো আমি যখন ইটটাকে ওঠাচ্ছি ওপরে, তখন কোনো কিছুর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তো বিরুদ্ধে যখনই কাজ করতে হচ্ছে, কার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে? অভিকর্ষের বিরুদ্ধে। ঠিক তেমনি এখানে সেম কন্ডিশন। এখানে যখনই আমি এ পয়েন্ট থেকে Q2 চার্জ থেকে বি পয়েন্টটাকে নিয়ে আসছি, তখন আমার ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। আর তখনই সেটা কি হচ্ছে? এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড, তার মানে 2 নম্বর। এবার দেখো, এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটাকে আমরা অন্যভাবেও বলতে পারি। কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট, তার মানে বহিস্থ কোনো এজেন্টের দ্বারা সম্পাদিত কার্য। কারণ দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি ছেড়ে দিই Q2 চার্জটাকে, মানে সেকেন্ড কন্ডিশনে, তাহলে পরে তো এটা এ থেকে বি পয়েন্টে আসবে না, এটাকে আমার আনতে হবে, এবং আনার জন্য কোনো কিছুর বিরুদ্ধে কাজ করতে হবে। তো এটাকে আনছে কে? বাইরে থেকে কেউ আনছে এটাকে টেনে। তো বাইরে থেকে যে আনছে টেনে, সে হচ্ছে এজেন্ট, মানে আমি, ঠিক আছে। মানে এখানে এজেন্ট কাজ করছে, অর্থাৎ এখানে আমি ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটাকে আমি বলতে পারি কি ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট। এখানে লিখে দিই যে বহিস্থ এজেন্ট। আচ্ছা, এজেন্টের বাংলা কি? এজেন্ট, ঠিক আছে, বহিস্থ এজেন্ট। এজেন্ট লিখি, মনে হচ্ছে না, বহিস্থ করে এজেন্ট, ঠিক আছে। তো এই গেল ব্যাপার, ওকে। তার মানে দেখো, যখন এই Q2টা, এবার মন দিয়ে শোনো, এখানে হচ্ছে Q1 প্রথমে একটা চার্জ ছিল, Q2 প্রথমে এ পয়েন্টে ছিল, তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, ঠিক আছে। তো যখনই Q2টা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তখন এদের দুজনের মধ্যে, অর্থাৎ Q1 আর Q2-র মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি, এই স্মৃতিশক্তিটা কী সেটা আমি পড়া বোঝাচ্ছি, শুধুমাত্র বুঝে রাখো যে স্মৃতিশক্তির পরিবর্তন হচ্ছে। কারণ দেখো, যখনই Q1 আর Q2-র মধ্যে সেপারেশন ছিল আগে, মানে যখন এ পয়েন্টে ছিল Q2, তখন একটা এনার্জি ছিল, যখন বি পয়েন্টে আসলো তখন আরেকটা এনার্জি হলো। তার মানে এখানে এনার্জি চেঞ্জ হলো। বাট এটাকে অন্যভাবে বলা যায় যে এখানে যেহেতু ওয়ার্ক ডান করতে হলো, যেহেতু কার্য সম্পাদিত করতে হলো, ইলেকট্রিক ফিল্ডের দ্বারা হোক বা ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে হোক, কার্য যখনই সম্পাদিত করতে হয়, তখন সেখানে একটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করে। এবার কেন করে সেটা আমি পরে বোঝাচ্ছি, ওই যে স্টার দিয়ে যেটা বোঝাচ্ছিলাম সেটা, যে কেন কার্য সম্পাদিত হলে পোটেনশিয়াল এনার্জিটি কেন চেঞ্জ করবে, ঠিক আছে। আচ্ছা, বলেই দিই, কারণ দেখো, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে একটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফিল্ড, অর্থাৎ সংরক্ষী বল,
বা সংরক্ষী ক্ষেত্র হওয়ার জন্য ওয়ার্ক ডান আমরা কি করে বের করি? চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জির সাহায্যে বের করি বা স্থিতিশক্তি পরিবর্তনের সাহায্যে বের করি। অর্থাৎ যখন এ পয়েন্টে ছিল কিউটি বলছি কেন, কিউটি পাই হয়ে গেছে, আচ্ছা কিউটি যখন এ পয়েন্টে ছিল তখন এক ধরনের পোটেনশিয়াল এনার্জি ছিল, এবং যখন বি পয়েন্টে আসলো তখন এদের দুজনের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি হলো, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করলো। ঠিক আছে, তো এইবার আসা যায় তড়িৎ বিভবে। তার মানে আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম? এর দ্বারা বুঝতে পারলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমন একটা ধর্ম থাকে যেই ধর্মের সাহায্যে যখনই একটা চার্জ তার পজিশন বা স্থান চেঞ্জ করে, বা এটাকে একটুখানি ভালো মতন করে বলতে গেলে যখনই দুটো চার্জের মধ্যে সেপারেশন বা দূরত্ব চেঞ্জ হয় তখন তাদের দুজনের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়, বা আমাদের একটা ওয়ার্ক ডান করতে হয়, বা ইলেকট্রিক ফিল্ডের দ্বারা একটা ওয়ার্ক ডান হয়। তো এই যে ধর্মটা, এই ধর্মটা তড়িৎ বিভব নামে পরিচিত। এটা একটা বেসিক একটা কনসেপ্ট বললাম, ঠিক আছে? এর অ্যাকচুয়ালি একটা সংজ্ঞা রয়েছে। তো এর আগে তোমরা বুঝে লাগো, আমি আবার বলছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমন একটা ধর্ম আছে যখনই আমি একটা চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব তখনই একটা কার্য সম্পাদিত হয় ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তড়িৎ ক্ষেত্র না থাকলে কিন্তু তড়িৎ বিভবের কোনো কোশ্চেনই আসছে না। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এমন একটা ধর্ম থাকে যখনই আমি একটা চার্জকে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব তখনই একটা কার্য সম্পাদিত করতে হবে, হতে পারে সেটা ইলেকট্রিক ফিল্ডের দ্বারা অথবা ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে। তো যখন কার্য সম্পাদিত করতে হচ্ছে, তো যেই ধর্মের জন্য এই কার্য সম্পাদিত করতে হচ্ছে সেই ধর্মটাই তড়িৎ বিভব নামে পরিচিত। ওকে, খুব সুন্দর। এরপরে আসা যাক আসল জিনিসে। দেখো, যেহেতু জিনিসটা বড় এর জন্য আমি পার্ট 1 আর পার্ট 2 করলাম। জানি না আমি পার্ট 2তে এটা শেষ হবে কিনা, পার্ট 3ও লাগতে পারে। আচ্ছা, এবার দেখো, মনে করো এই বোর্ডের মধ্যেই মনে করো অনেকগুলো চার্জ রয়েছে। ঠিক আছে, আমি এখন আঁকছি না, একটু পরে আঁকছি। এই বোর্ডের মধ্যে মনে করো অনেকগুলো চার্জ রয়েছে। তো দেখো, যখনই অনেকগুলো চার্জ থাকবে তখন একটা চার্জের জন্য অন্য চার্জের ওপর কুলম্ব ফোর্স কাজ করবে। এবারটা যখনই আমি চার্জগুলোর মধ্যে যে অবস্থান সেটা পরিবর্তন করব, আচ্ছা একেই বুঝাই। মনে করো Q1 Q2, এ কি খালি বসছে না কেন? মনে করো Q1 Q2 Q3 Q4 এরকম মনে করো চারখানা চার্জ রয়েছে। তো চারখানা চার্জের যে অবস্থান সেই চারটে অবস্থান এখানে দেখানো হয়েছে, এইটা 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 এইটা। এবার মনে করো আমি চারখানা চার্জের মধ্যে যে অবস্থান সেই অবস্থানটা পরিবর্তন করলাম, অর্থাৎ এই Q2টাকে আমি এখানে সরিয়ে দিলাম, Q4টাকে এখানে সরিয়ে দিলাম, Q3টাকে এখানে সরিয়ে দিলাম, Q1টাকে এখানে সরিয়ে দিলাম। তো স্থান চেঞ্জ করার জন্য এদের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি সেটা চেঞ্জ করবে। এবার পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ করবে, সেটা নেগেটিভ হবে না সেটা পজিটিভ হবে সেটা ডিপেন্ড করছে যে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা কার্যটা সম্পাদিত হচ্ছে না ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কার্য সম্পাদিত হচ্ছে। যদি দ্বারা কার্য সম্পাদিত হয় তাহলে ওয়ার্ক ডান কী হবে? নেগেটিভ। কারণ আমরা সবসময় হিসেব করি যে বহিস্থ এজেন্ট দ্বারা বা এক্সটার্নাল এজেন্ট দ্বারা যে কার্যটা হচ্ছে সেটা, মানে সাইনটা মানে প্লাস হবে না মাইনাস হবে সেটা সবসময় আমরা বের করি যে বহিস্থ এজেন্ট দ্বারা যে কার্যটা হচ্ছে সেইটা কী ধরনের কার্য হচ্ছে। তাহলে দেখো, ইলেকট্রিক ফিল্ড দ্বারা যখন কার্য হচ্ছে তখন বহিস্থ এজেন্টের কোনো কাজে লাগছে না, তার মানে বহিস্থ এজেন্টের দ্বারা যে কার্যটা সেটা হচ্ছে তখন নেগেটিভ। আবার ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে যখন কাজ করছে তখন বহিস্থ এজেন্ট কাজে লাগছে, তার মানে তখন যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। এটা একটু মন দিয়ে বোঝা যাক। সেটা হচ্ছে একটা ইটকে তুমি ওপরে ওঠালে, তো কোনো কিছুর বিরুদ্ধে ওঠালে, তো যখন কোনো কিছুর বিরুদ্ধে ওঠালে তখন কার্যটা কে করছে? তুমি করছো নাকি অভিকর্ষ বল করছে? তখন কিন্তু কার্যটা করছো তুমি, আমি, তুমি না আমি, ঠিক আছে? কারণ আমার হাতে মার্কার রয়েছে, তোমার হাতে নেই, তুমি দেখছো ভিডিওটা। আচ্ছা, তো আমি যখন মার্কারটাকে ওঠাচ্ছি তখন অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, তার মানে আমি কার্যটা করছি, তার মানে আমার যে কার্যটা সেটা হচ্ছে পজিটিভ কার্য, কিন্তু অভিকর্ষের যে কার্যটা সেটা হচ্ছে নেগেটিভ কার্য। এবারটা আমি মার্কারটাকে ছেড়ে দিলাম, যেই ছেড়ে দিলাম আমার কোনো কাজ নেই এখানে, কারণ আমার কাজটা শুধু ছেড়ে দেওয়া ছিল। এবার ছেড়ে দেওয়াটা কোনো কাজ না, এখানে আসল কাজটা করছে অভিকর্ষ, কারণ যখনই ছেড়ে দিলাম তখন মার্কারটা পড়ে গেল। এই যে পড়লো মার্কারটা সেটা কে করলো? এই পড়ার পেছনে কারণটা কি? পড়ার পেছনে কারণটা হচ্ছে অভিকর্ষ এই বলটাকে টানলো আর আমি জাস্ট ছেড়ে দিলাম।
তার মানে আমি কোনো কার্য করলাম না, যা কার্য করলো অভিকর্ষ করলো, তার মানে এখানে কার্যটা হচ্ছে অভিকর্ষের দ্বারা। তার মানে এখানে আমি যে কার্যটা করলাম সেটা হচ্ছে ঋণাত্মক কার্য। তাহলে এবার এখানে আসা যাক। এখানে হতে পারে এটা কার্যটা যেটা সম্পাদিত হচ্ছে সেটা হতে পারে পজিটিভ অথবা হতে পারে নেগেটিভ, ঠিক আছে। তো এবার দেখো, এবার একটু ডিটেলসে বোঝা যাক। আস্তে আস্তে আমি আস্তে আস্তে ঢুকছি, ঠিক আছে। আস্তে আস্তে লেয়ার খুলতে খুলতে পেঁয়াজের খোসা ছাড়াতে 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 ভেতরে ঢুকছি, ঠিক আছে। আমার জোরে জোরে করার কোনো দরকার নেই, ঠিক আছে, কারণ অনেক ভিডিও আছে, অনেক তোমার ফিজিক্সের অনেক ভিডিও আছে, অনেকে হয়তো বানিয়েছে যে একটার মধ্যেই সব কিছু শেষ করে দেয়, তো আমি ওটাতে বিশ্বাসী নই, ঠিক আছে। কারণ আমি চাই যে একটা জিনিস আস্তে আস্তে বোঝাবো, কিন্তু ডিটেলসে বোঝাবো, যাতে পরে তোমাদের কোনো অসুবিধা হয়, ওকে। আচ্ছা, তো এবার মনে করো এই একটা পয়েন্ট, ওকে। তো এ পয়েন্টে একটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে Q1। এই পয়েন্টে একটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে Q1। এই এ পয়েন্ট থেকে ঠিক R1 ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে বি পয়েন্ট। এই বি পয়েন্টে আরেকটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে Q2। এই দুটো চার্জই কিন্তু পজিটিভ চার্জ। এই দুটো চার্জের মধ্যে যে দূরত্ব সেটা কি বললাম, সেটা হচ্ছে R1। এইবার মনে করো এই Q2 চার্জটাকে আমি এই বি পয়েন্ট থেকে সরিয়ে সি পয়েন্টে আনলাম, এই বি পয়েন্ট থেকে সরিয়ে সি পয়েন্টে আনলাম, এবং এখন এই এ আর সি এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে মনে করো R2। তার মানে প্রথমে এ আর বি এর মধ্যে যে দূরত্ব ছিল সেটা ছিল R1, এখন এ আর সি এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে R2, ওকে। তো এখন Q2 চার্জটা কোথায় রয়েছে, এই সি পয়েন্টে রয়েছে। এবং এই কাজটা যে আমি করলাম সেটা কিন্তু খুব স্লোলি করলাম, ধীরে 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 ধীরে। আচ্ছা, খুব ধীরে ধীরে স্লোলি। কেন স্লোলি করছি সেটা পরে বোঝাচ্ছি, ওকে। শুধু মন দিয়ে বোঝা রাখো যে এই Q2 চার্জটাকে আমি যখন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে নিয়ে যাব, তখন খুব স্লোলি করে নিয়ে যাবো সি পয়েন্টে, ওকে। তো এবার দেখো, এবার আমি এখানে বের করছি যে এই ঘটনাটায় পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির চেঞ্জ বা পরিবর্তন কতটা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, আমি মনে করলাম যে এই এ পয়েন্ট থেকে R ডিস্টেন্স দূরে, আমি মনে করলাম যে এই এ পয়েন্ট থেকে R ডিস্টেন্স দূরে এই Q2 চার্জটাকে আমি ছোট্ট একটু ডিসপ্লেসমেন্ট করলাম, সেটার মান দিলাম আমি dr। আবার বলছি, আমি মনে করলাম এ পয়েন্ট থেকে R ডিস্টেন্স দূরে এই Q2 চার্জটার সামান্য একটু ডিসপ্লেসমেন্ট হলো, সরণ হলো, সেটা কত হলো dr। এবং সেটা ডিরেকশন কোন দিকে, সেটা ডিরেকশন কিন্তু এই দিকে, অর্থাৎ ডান দিকে। দেখো এখানে ডিরেকশন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ দেখো এই Q1 আর Q2 কি চার্জ, পজিটিভ চার্জ। তো Q1 আর Q2 পজিটিভ চার্জ হওয়ার জন্য, মানে সমধর্মী চার্জ, তো এখানে ধরে নিলাম আমি পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ হওয়ার জন্য এই Q2-র ওপর Q1 এর জন্য, Q2-র ওপর Q1 এর জন্য যে কুলম্ব ফোর্স, সেটা কোন দিক কাজ করবে, সেটা কাজ করবে এ থেকে বি এর দিকে, সেটা কাজ করবে এ থেকে বি এর দিকে, ওকে। সেটা কাজ করবে এ থেকে বি এর দিকে। আর আমি এই Q2 চার্জটাকে সরাচ্ছি কোন দিকে, সরাচ্ছি কিন্তু সেই এ থেকে বি এর দিকে, মানে ডিরেকশনটা কিন্তু এ থেকে বি এর দিকে আছে, ঠিক আছে। সুতরাং এখানে ইলেকট্রিক ফিল্ডের দিক আর এখানে যে ডিসপ্লেসমেন্টের দিক সেটা কিন্তু এক ডিরেকশনে। এটা কিন্তু বোঝানোর সুবিধার্থে, এখানে কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে এরকম জিনিস নিলাম। এটা ভেক্টরাকে তোমার ভেক্টরের সাহায্যে আর কীভাবে প্রমাণ করতে লাগে সেটা আমি পার্ট 2-তে বা পার্ট 3-তে দেখাবো, কিন্তু এখানে বলে রাখলাম যে ইলেকট্রিক ফিল্ডের যেদিক ডিরেকশন, আমি কিন্তু সেই দিকেই কিন্তু এই Q2 চার্জটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি। তার মানে R ডিস্টেন্স দূরে আমি সামান্য ডিসপ্লেসমেন্ট ঘটালাম, সেটা হচ্ছে dr, এবং তার ডিরেকশনটা হচ্ছে এ থেকে বি এর দিকে, অর্থাৎ যেদিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেদিকেই। এবার দেখো এই এ পয়েন্ট থেকে, অর্থাৎ Q1 চার্জ থেকে R ডিস্টেন্স দূরে যে ফোর্স, যে ইলেকট্রিক ফোর্স, সেটা কত, যে ইলেকট্রিক ফোর্স সেটা হচ্ছে, এখানে ইলেকট্রিক ফোর্স কত লিখলাম, এফ লিখে, আরে কালই বসছে না হুর, ইয়া কালি ভরে, বাহ ঝাড়া দিলেই কালি পড়া রিমোটের মতন। আচ্ছা, যে ফোর্স রয়েছে সেটা কত, সেটা হচ্ছে কে Q1 Q2 বাই R স্কোয়ার,
তাই তো হচ্ছে, ইয়া তাই হচ্ছে। বা এটা কীভাবে লেখা যায়, 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা আমি মনে করলাম যে এটা শূন্য মাধ্যমে আছে, ঠিক আছে। আচ্ছা এপসাইলন নট না লিখে আমি এপসাইলন লিখছি, কারণ এতে আরও বোঝানোটা আরও সুবিধা হয়, কারণ সব যে কোনো মাধ্যমেই তো এটা হতে পারে। তো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমি এপসাইলনটা ইউজ করছি। তো এখানে লিখছি 1/4 পাই এপসাইলন Q1, ওপরে লিখছি Q1 Q2 আর নিচে লিখছি R²। এটা হচ্ছে কুলম ফোর্স, এবং এর ডিরেকশন কোন দিকে, এবং এর ডিরেকশন হচ্ছে এই দিকে, ঠিক আছে, মানে ডান দিকে, এ থেকে বি এর দিকে। ওকে, তো এখানে ফোর্স তো আমি বের করে ফেলেছি, এটা কি ফোর্স, এটা হচ্ছে কুলম ফোর্স। আর এখানে যখনই আমি Q2 চার্জটাকে ছেড়ে দেবো এবং সেটা যখন আস্তে আস্তে যাবে সি পয়েন্টে, যখন স্লোলি যখন সি পয়েন্টে যাবে, তখন আর ডিস্টেন্স ধরে আমি বের করলাম কত, ফোর্স এত। এবার দেখো আমি বের করবো যে এই ডিআর ডিসপ্লেসমেন্টের জন্য বা ডিআর সরণের জন্য ওয়ার্ক ডান বা সম্পাদিত কার্যের পরিমাণ কত, ঠিক আছে। এবং সেটাকে আমি লিখবো কী হিসাবে, সেটাকে লিখবো DW হিসাবে। তো DW পরিমাণ হচ্ছে F ডট ডিআর, F ডট ডিআর। এ ভেক্টর, ডিআর হচ্ছে ভেক্টর, এর জন্য আমি লিখলাম F ডট ডিআর। এবার দেখো যেহেতু আমি বললাম যে ফোর্সের ডিরেকশন আর সরণের ডিরেকশন একই দিকে, তাহলে পরে এখানে cos থিটার মান কত হবে, cos 0 ডিগ্রি, তার মানে 1। তাহলে তখন আমি লিখতে পারবো F ইন্টু ডিআর, F ইন্টু ডিআর। তো দেখো F এর মান তো আমি জানি, F এর মান কত, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু R² ইন্টু ডিআর, এটা হচ্ছে TWর মান। এখন আমি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই, ঠিক আছে। এবার দেখো এখানে টোটাল যে ওয়ার্ক ডানটা সেটা কার জন্য, সেটা কিন্তু অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের জন্য। কারণ দেখো Q1 আর Q2 দুটোই সমধর্মী চার্জ, মানে পজিটিভ চার্জ। আমি ধরে নিয়েছি যে পজিটিভ চার্জ, যেহেতু সমধর্মী চার্জ, তাহলে Q2 চার্জটাকে আমি যদি বি পয়েন্ট থেকে ছেড়ে দিই এরকম করে, তাহলে সেটা কিন্তু সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের জন্যই যাবে, ইলেকট্রিক ফিল্ডের জন্যই যাবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি, W ইকুয়াল টু ইন্টিগ্রেশন যদি করি, আরে কালি বসছে না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে मेरे जिंदगी में तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है जहाँ है। तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, खे तेरी शुभ। থেমে গেলাম। তার মানে এখানে টোটাল যে ওয়ার্ক ডান, এখনও খালি বসছে না, বসবে আস্তে আস্তে। টোটাল যে ওয়ার্ক ডান সেটা কী করবো, সেটা খুব সিম্পল, সেখানে ইন্টিগ্রেশন ইউজ করবো। ইন্টিগ্রেশন ইউজ করার পর F ডিআর, এবং এখানে লিমিট কী লিখবো, R1 টু R2, R1 টু R2। তো যেই R1 টু R2 করবো তখন কত বেরোবে। আচ্ছা এখানে তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে, ইন্টিগ্রেশন এমন কিছু বিশাল ব্যাপার না, ইন্টিগ্রেশন এমনি করা যায়। তো এখানে মান কত হবে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 1/R1 মাইনাস 1/R2, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ক ডান। এটা তো আমি ওয়ার্ক ডান বের করলাম বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, ওকে, বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার আমি জানতে চাইছি যে এখানে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে, কারণ আমার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল। তো সেটা আমি দেখব ওয়ার্ক ডানের মাধ্যমে কী করে বের করা যায়। তো ওয়ার্ক ডান তো আমি বের করেই নিলাম যে ওয়ার্ক ডানের পরিমাণ কত হবে, Q1 Q2 বাই 4 পাই এপসাইলন উইদিন ব্র্যাকেট 1/R1 মাইনাস 1/R2। এবার দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে তোমাদের একটুখানি ওয়ার্ক ডান সম্পর্কে ধারণা থাকতে হবে, যে ওয়ার্ক ডানে আমরা পোটেনশিয়াল এনার্জির সঙ্গে যে সম্পর্ক বের করেছিলাম ওয়ার্ক ডানের, সেটা কী ধরনের সম্পর্ক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক নাকি আর কোনো সম্পর্ক, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা দেখো এখানে আমি লিখতে পারি, যখনই এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে দেখতে হবে যে
ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা কনজারভেটিভ নাকি নন কনজারভেটিভ, মানে সংরক্ষী বল নাকি অসংরক্ষী বল। এবার ইলেকট্রিক ফিল্ড তো সংরক্ষী বল, তো যেহেতু সংরক্ষী বল মানে কনজারভেটিভ ফিল্ড, তাই আমরা লিখতে পারি যে ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। মাইনাস ডিইউ, এখানে এটা কেন লিখতে পারছি, যেহেতু কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা জিরো, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ যখনই চার্জটা মানে কিউ টু চার্জটা এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাচ্ছিল তখন দেখুন খুব স্লোলি যাচ্ছিল, মানে কাইনেটিক এনার্জি তো চেঞ্জ হবে, কিন্তু যেহেতু স্লোলি যাচ্ছিল, ধীমে যাচ্ছিল, তাই আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ হচ্ছে এখানে সেটা খুব কম, মানে জিরো। ওকে, তাহলে পরে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোনো কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে যে ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এবার দেখো এই ডি ডাব্লিউ মানে কি, এই ডি ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, সংরক্ষী বলের জন্য যে ওয়ার্ক ডান সেটাই কিন্তু ইকুয়াল টু মাইনাস ডিইউ হয়। ওকে, তো এখানে লিখে দিই যে ইলেকট্রিক ফিল্ড মানে ইএল। এবার দেখো ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এবার আমি টোটাল যদি হিসাব করি তাহলে আমার ওয়ার্ক ডান কত বেরোচ্ছে, এত বেরোচ্ছে। তার মানে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে ওয়ার্ক ডান মানে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু 1/R1 মাইনাস 1/R2, মানে টোটাল যে ওয়ার্ক ডান সেটা ইকুয়াল টু মাইনাস ডিইউ মানে ইউএফ মাইনাস ইউআই। তো ইউএফ মানে কি, ফাইনাল ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, ভুলে গেছি, ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, আর ইউআই হচ্ছে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ফাইনাল মানে কি, ফাইনাল মানে হচ্ছে সবার শেষে যে পোটেনশিয়াল এনার্জি, আর ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মানে কি সবার প্রথমে যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তো এটা আমি লিখতেই পারি এই করে যে ইউআই মাইনাস ইউএফ, ইউআই মাইনাস ইউএফ। এটাকে আরেকভাবে লেখা যায় যে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 1/R2 মাইনাস 1/R1। আমি কি করলাম, জাস্ট এটাকে অদল বদল করলাম, করার পর এখানে কি লিখতে পারি ইউএফ মাইনাস ইউআই। ঠিক আছে, সবাই কিন্তু এটাই লেখে, এটাই কিন্তু সবাই ইউজ করে। ঠিক আছে, তার মানে এখানে বুঝতে পারলাম যে ওয়ার্ক ডান অর্থাৎ এই যে পরিমাণটা এটা কখন হচ্ছে, যখন আমি R1 থেকে R2 ডিস্টেন্স পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের জন্য চার্জটা গেল, সেইটা ইকুয়াল টু কি লিখতে পারি ইউএফ মাইনাস ইউআই। বা খুব সুন্দর জিনিস, খুব ভালো জিনিস, লিখতে পারলাম কি ইউএফ মাইনাস ইউআই। তার মানে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার দেখো এই যে জিনিসটা হলো না, এই যে জিনিসটা হলো এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট। কারণ দেখো ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। এবার এর আগে আমি যদি একটা মাইনাস চিহ্ন বসাই তাহলে সেটা কি হবে, সেটা হবে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড। ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, খুব সিম্পল না, একটা ইট তুমি ওঠাচ্ছ ওপরে, সেটাকে আমি যদি পজিটিভ ধরে নিই, তো ইটটাকে যদি ফেলে দেবো আমি, মানে ইটটাকে যদি আমি ফেলে দিই ওপর থেকে, তাহলে পরে সেই ওয়ার্ক ডান কী হবে, নেগেটিভ হবে। তো এখানে প্রথমে ওয়ার্ক ডান ইলেকট্রিক ফিল্ডের জন্য যদি এটা হয়, তার আগে আমি যদি একটা মাইনাস চিহ্ন বসাই, তাহলে সেটা কী হবে, সেটা হবে এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কার্য। আর সেটাকে আমরা কি লিখতে পারবো, সেটাকে লিখতে পারবো এইটা। এবারটা দেখো ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে যা কার্য সেটাই কিন্তু ইলেকট্রিক তোমার বহিস্থ এজেন্টের জন্য কার্য, একই জিনিস। কারণ আমি বলেছিলাম আগে যে ইলেকট্রিক ফিল্ডের মানে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ইলেকট্রিক ফিল্ড আর ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট দুটো কিন্তু সেম। তার মানে আমি এখানে লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু Q1 Q2 4 পাই এপসাইলন 1/R2 মাইনাস 1/R1 ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই। বাহ, খুব সুন্দর জিনিস। ওকে, বা এখানে লিখতে পারি এইভাবে যে UR2 মাইনাস UR1। কারণ R2 মানে কি, R2 মানে হচ্ছে যে যখন R2 হলো দূরত্ব, অর্থাৎ ফাইনাল দূরত্ব যখন হলো তখনকার পোটেনশিয়াল এনার্জি, আর R1 মানে বুঝতেই পারছো যখন ইনিশিয়াল ছিল তখন পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো একটা জিনিস মন দিয়ে দেখো, সবই মন দিয়ে দেখার জন্য যদিও, এবার দেখো
এখানে দূরত্ব কটা আছে? দূরত্ব আছে দুটো, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। এবার আমি কি করব? আমি একটা চালাকি করব। চালাকিটা হচ্ছে আমি এই R1টাকে কি করে দেবো? R1টাকে করে দেবো ইনফিনিটি, অসীম, আর R2টাকে করে দেবো আর। কেন করলাম সেটা বলছি। এবার দেখো, আমরা ধরে নিই যে কোনো একটা চার্জের জন্য অসীমে অবস্থিত কোনো একটা বিন্দুতে পোটেনশিয়ালের যে মান সেটা হচ্ছে 0। আমরা ধরে নিই যে কোনো একটা চার্জের জন্য অসীমে অবস্থিত কোনো একটা বিন্দুতে বিভবের যে মান সেটা হচ্ছে 0। এর জন্য আমি কি করলাম? এর জন্য আমি R1 যেটা আছে সেটাকে ইনফিনিটি করে দিলাম, আর R2 যেটা আছে সেটাকে আমি R করে দিলাম। তার মানে এখন পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জটা হবে সেটা আমি কি লিখব? সেটা লিখব UR মাইনাস ইউ ইনফিনিটি, UR মাইনাস ইউ ইনফিনিটি ইকুয়াল টু আমি কি লিখব? ইকুয়াল টু আমি লিখব Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 1 বাই কি লিখব? 1 বাই R2 মাইনাস 1 বাই R1। এবার এখানে R2টা কি? R2টা হচ্ছে R, তার মানে আমি এখানে কি লিখব? 1 বাই R মাইনাস 1 বাই ইনফিনিটি। তার মানে এখানে জিনিসটা হচ্ছে Q1 Q2 4 পাই, এবার দেখো 1 বাই ইনফিনিটির মান হচ্ছে 0, তার মানে এখানে কি লিখব? R। ঠিক আছে, এইবার দেখো এই ইউ ইনফিনিটি মানে পোটেনশিয়াল এনার্জির যে মান, ঠিক আছে, সেটা কত ধরেছিলাম? 0, কোনো একটা ইনফিনিটি অবস্থিত বিন্দুর জন্য অ্যাজিউম করেছিলাম। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে কোনো একটা চার্জের জন্য r ডিস্টেন্স দূরে অবস্থিত কোনো একটা বিন্দুতে যে বিভবের পরিমাণ, যে কি বলবো, মানে বিভবের পরিমাণ না, যে পোটেনশিয়াল এনার্জির পরিমাণ সেটা কত? সেটা হচ্ছে এত। একটু ভালো করে বলি, মনে করো Q1 আর Q2 এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে R। ওকে, তাহলে এখন আমি এই সূত্রটা ইউজ করে কি করে বলবো যে পোটেনশিয়াল এনার্জি এত? দেখা যাক। তাহলে এখানে আমি কি বলবো? এখানে আমি বলবো যে Q1 চার্জের জন্য r ডিস্টেন্স দূরে অবস্থিত এই যে Q2 চার্জটা রয়েছে, এই দুটো চার্জের মধ্যে যদি আর কি ডিস্টেন্স r হয় তাহলে এদের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি হবে সেটা কত হবে? সেটা হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু R। কখন হবে? যখন আমরা ধরে নেব যে Q1 থেকে অসীমে অবস্থিত কোনো একটা বিন্দুতে যে তড়িৎ শক্তির পরিমাণ সেটা হচ্ছে 0। তার মানে এখানে কিন্তু রেফারেন্স কোনো একটা পয়েন্ট থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো আমি এটা কেন বের করতে পারলাম? এটা বের করতে পারলাম যে ইনফিনিটিতে ধরে নিয়েছি যে কোনো একটা পয়েন্টে তড়িৎ শক্তির পরিমাণ 0। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে আমরা পোটেনশিয়াল এনার্জি বলে কিছু বুঝি না, আমরা বুঝি যে পোটেনশিয়াল এনার্জির পার্থক্য। কারণ দেখো সব জায়গাতে আমি কিন্তু পার্থক্য ইউজ করেছি। আগে যেটা করেছিলাম সেটা কি করেছিলাম? UR2 মাইনাস UR1, আর এখন কি করলাম? এখন এটা করলাম UR মাইনাস ইউ ইনফিনিটি। হ্যাঁ, এখানে যেহেতু আমি ধরে নিয়েছি যে ইনফিনিটিতে তড়িৎ শক্তির পরিমাণ 0, তাই আমি লিখতে পারলাম যে এই Q1 আর Q2 এর মধ্যে যে তড়িৎ শক্তির পরিমাণ সেটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু R। কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু পার্থক্যই, হিসাব মতন কিন্তু এই যে জিনিসটা আমি বের করলাম, অর্থাৎ Q1 আর Q2 এর মধ্যে তড়িৎ শক্তির পরিমাণ বের করলাম, স্থিতিশক্তির পরিমাণ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্যই বলে। এবার পার্থক্য বললে তো আমি সংজ্ঞা লিখতে পারবো না, আমার তাহলে কি করতে লাগবে? কোনো একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে, যেই পয়েন্টে ধরে নেব যে তড়িৎ স্থিতিশক্তির পরিমাণ 0, তার সাপেক্ষে বের করতে পারবো যে এখানে Q1 আর Q2 এর মধ্যে যে তড়িৎ স্থিতিশক্তি সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এটা তো বোঝা গেল, সুন্দর জিনিস, ওটা বোঝা গেল। ঠিক আছে, এবার আসা যাক তড়িৎ বিভব। ঠিক আছে, দেখো পার্ট 1 পড়াতেই মনে হয় 40 মিনিটের বেশি হয়ে গেছে। এই তড়িৎ বিভবে তারপরে আরেকটা জিনিস রয়েছে, 10 মিনিটের মধ্যে পড়িয়ে দেবো। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না।
এবার দেখো, মনে করো এই বোর্ডের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, মনে করো বোর্ডের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তো এই তড়িৎ ক্ষেত্রটাকে আমি কিসের মাধ্যমে বোঝাবো? আমি যদি ভেক্টরের সাহায্যে বোঝাই তাহলে সেটাকে বোঝাবো এর মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মানের সাহায্যে বোঝাবো এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের সাহায্যে বোঝাবো। যদি ভেক্টরের সাহায্যে বোঝাই তো, কারণ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর রাশি। এইবার যদি আমি এটাকে স্কেলারের সাহায্যে বোঝাই তাহলে কি করে বোঝাবো? তাহলে পরে বোঝাবো যে এই পয়েন্টে তড়িৎ বিভব এই, ওই পয়েন্টে তড়িৎ বিভব ওই, ঠিক আছে? তার মানে স্কেলারের সাহায্যে আমি যদি বোঝাই তাহলে সেটাকে বোঝাবো ভি এর সাহায্যে বা পোটেনশিয়ালের সাহায্যে। তাহলে আগে কি ছিল? আগেরটা ছিল পোটেনশিয়াল এনার্জি, আর এইটা কি হলো? এইটা হলো শুধুমাত্র পোটেনশিয়াল, এইটা হলো শুধুমাত্র পোটেনশিয়াল, ঠিক আছে? তো ভেক্টরের সাহায্যে যদি বোঝাই তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে বোঝাবো, আর স্কেলারের সাহায্যে যদি বোঝাই তাহলে পরে পোটেনশিয়ালের সাহায্যে বোঝাবো। এইবার কোশ্চেনটা আসছে এই পোটেনশিয়ালটা কি? অ্যাকচুয়াল পোটেনশিয়াল বলে কিচ্ছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। সেই পোটেনশিয়াল ডিফারেন্স থেকেই আমরা পোটেনশিয়ালে আসি। যেটা আগে ছিল যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, সেখান থেকে আমি কি আসছি? পোটেনশিয়াল এনার্জিতে। ঠিক তেমনি এখানে কি আসবো? পোটেনশিয়াল ডিফারেন্স থেকে পোটেনশিয়ালে। তো সেটা কী করে আসছি দেখো, মনে করো কোনো একটা চার্জ রয়েছে কিউ পরিমাণ চার্জ। এবার দেখো এই যে চার্জটা আছে, এই চার্জটার যে নাম সেটাকে আমি সবসময় কী দিই? টেস্ট চার্জ। সেটাকে কি বলবো? টেস্ট চার্জ। এবার টেস্ট চার্জের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই চার্জের যে পরিমাণ সেটা খুব কম হয়, সেটা খুব কম হয়। কেন কম হয় সেটা জানতে তোমাকে আমার আরেকটা ভিডিও দেখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য। প্লেলিস্ট দেখে নেবে অথবা আই বাটনে হয়তো আমি দিয়ে রাখতে পারি, তো দেখে নেবে, চেক করে নেবে, পেয়ে যাবে। তো দেখো এই কিউ পরিমাণ চার্জকে আমি ধরে নিলাম যে এই কিউ টেস্ট চার্জ যেটা রয়েছে, এই কিউ পরিমাণ চার্জকে আমি একটা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম, এবং আমি ধরে নিলাম যে এখানে আমি যেই কার্যটা করলাম সেটা পজিটিভ কার্য, মানে আমি এখানে ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করলাম, আমি এখানে ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করলাম। এবং ইলেকট্রিক ফিল্ডের বিরুদ্ধে কাজ করার জন্য পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ হলো সেটা কত হলো? সেটা হলো ইউ বি মাইনাস ইউ এ। পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ হলো সেটা কত হলো? ইউ বি মাইনাস ইউ এ, ঠিক আছে? এবং চার্জের পরিমাণ কত? কিউ। তাহলে পরে পোটেনশিয়ালের যে চেঞ্জ, শুধুমাত্র পোটেনশিয়ালের যে চেঞ্জ, সেটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো পোটেনশিয়ালের যে চেঞ্জ সেটাকে লিখতে পারি ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, এবং এটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু ইউবি মাইনাস ইউএ বাই কিউ। তার মানে অ্যাকচুয়াল পোটেনশিয়াল জিনিসটা কি, মানে পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি? আচ্ছা, এটা যেটা বলছি সেটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্স। এই ডিফারেন্স থেকে আমি পোটেনশিয়ালে যাব। আগেরটা যা করেছিলাম এখানেও কিন্তু আমি তাই করব। তো পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি? ডিফারেন্স জিনিসটা হচ্ছে যে তোমার কোনো একটা পয়েন্ট থেকে, মানে আমি যদি বলতে চাই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে তুমি কি বোঝো, তাহলে আমি বলবো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত কোনো একটা ইউনিট চার্জকে, কারণ দেখো এখানে আমি যদি ইউবি মাইনাস ইউ এ বাই কিউ করি, বাই কিউ মানে কি? পার ইউনিট চার্জের জন্য। তার মানে আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত কোনো একটা ইউনিট চার্জকে নিয়ে যাই, তবে কোনো একটা ধনাত্মক ইউনিট চার্জ, অবশ্যই কোনো একটা ধনাত্মক চার্জকে যদি নিয়ে যাই, তবে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ তাকেই আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। কেন ইউনিট চার্জ? কারণ এখানে আমি ডিভাইড করলাম, তার মানে এটা কি হচ্ছে? পার ইউনিট চার্জ। তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ সেটা সবসময় কার জন্য হচ্ছে? পার ইউনিট চার্জের জন্য হচ্ছে, ঠিক আছে? বাট কখন ধনাত্মক ইউনিট চার্জ হবে, কখন ঋণাত্মক ইউনিট চার্জ হবে সেটা আমি বলছি, একটু ধৈর্য ধরো, বলছি, ঠিক আছে? তো পার ইউনিট চার্জকে যখনই আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাব, তখন তাদের দুজনের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স সেটাকে আমরা বলছি পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তো এটা হচ্ছে সূত্র। এইবার এখানে কোশ্চেনটা হচ্ছে আমি পোটেনশিয়াল ডিফারেন্স থেকে কি করে পোটেনশিয়ালে যাব? শুধুমাত্র তড়িৎ বিভবে যাব। এটা তো গেল বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য থেকে কিভাবে আমি তড়িৎ বিভবে যাব? তাহলে কি করতে হবে? আমার যে কোনো একটা পয়েন্টে
আমার যে কোনো একটা পয়েন্টে ধরতে হবে যে তড়িৎ বিভবের পরিমাণ 0। এবার সেই পয়েন্টটা কোথায় অবস্থিত, সবসময় মাথায় রাখবে যে রেফারেন্স যে কোনো পয়েন্ট আমরা সবসময় অসীমে ধরি। অসীমের সঙ্গে একটা ফালতু সম্পর্ক, অসীমে আমরা সবসময় 0 ধরি, ঠিক আছে। সেটা আমি কোনো একটা পোটেনশিয়াল এনার্জি বের করি অথবা পোটেনশিয়াল বের করি, তাহলে কী করব, আমি ধরে নেব যে রেফারেন্স আমার কাছে কোনো একটা পয়েন্ট রয়েছে, যেই পয়েন্টটা অসীমে অবস্থিত, এবং অসীমে অবস্থিত হওয়ার জন্য ধরে নিই যে সেখানে বিভবের পরিমাণ 0। তার মানে আমি এখানে ধরে নিলাম যে এই যে এ পয়েন্টটা রয়েছে, এই এ পয়েন্টটা হচ্ছে অসীমে অবস্থিত, এই এ পয়েন্টটা হচ্ছে অসীমে অবস্থিত, এবং এখানকার যে পোটেনশিয়ালের মান সেটা হচ্ছে 0। তার মানে আমি কি লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি ভি বি মাইনাস ভি ইনফিনিটি ইকুয়াল টু ইউবি মাইনাস ইউ ইনফিনিটি বাই কিউ। ওকে, এবার দেখো এই পোটেনশিয়াল 0 আর পোটেনশিয়াল এনার্জি 0 দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে। কারণ পোটেনশিয়াল এনার্জি যদি 0 হয় তাহলে সেখানে পোটেনশিয়ালও 0ই হবে। তার মানে এই ভি ইনফিনিটি যদি 0 হয় তাহলে ইউ ইনফিনিটি যেটা আছে সেটাও কিন্তু 0ই হবে। তার মানে অসীমে অবস্থিত যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি বলো অথবা পোটেনশিয়াল বলো দুটোই কিন্তু 0 হয়। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, ভি বি ইকুয়াল টু ইউবি বাই কিউ। এইবার আমি যদি বি পয়েন্টের জায়গায় আমি এখানে করি যে ভি আর মানে কি, ভি আর মানে হচ্ছে আর ডিস্টেন্স দূরে, আচ্ছা এটা ভি আর না লিখে আমি বুঝিয়ে নিই প্রথমে, তারপর বলছি। তাহলে পরে দেখো, আমি যদি কোনো একটা পয়েন্টের, এবার মন দিয়ে শোনো, আমি যদি কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল জানতে চাই তাহলে এই সূত্রটা ইউজ করে কি করে লিখব, এই সূত্রটা ইউজ করে এইভাবে লিখব যে কোনো একটা, মন দিয়ে শোনো, আচ্ছা এখানে যে ওয়ার্ক ডান হলো সেটা কার জন্য হলো, সেটা কিন্তু অবশ্যই হলো ওয়ার্ক ডান বাই দ্য এজেন্ট, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো যদি বুঝতে প্রবলেম হয় তাহলে পরে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা একটু স্কিপ করে আগে চলে যাও, আগে চলে যেখান থেকে বুঝতে পারো নি সেটা আবার দেখো। কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এটা বারবার দেখতেই কিন্তু তৈরি হয়। এটা এমন তোমরা ভেবো না যে একবারই তৈরি হয়ে যাবে, কারণ সবার মাথা তো সমান না, ঠিক আছে। তো যখনই বুঝতে পারবে না, তো দেখো এই জায়গাটায় বুঝতে পারলাম না, তার মানে এইটা কোথায় আছে, স্কিপ করে যাও সেই জায়গায় গিয়ে সেই জায়গাটা বুঝে নিয়ে আবার এই জায়গায় ফিরে আসো, ঠিক আছে। তো দেখো এইখানে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট, ঠিক আছে। তাহলে পরে আমি এখানে পোটেনশিয়ালের যে আর কি সংজ্ঞা সেটা কি করে লিখবো, সেটা এইভাবে লিখবো, মনে করো আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, এবার আমি জানতে চাইলাম যে এই একটা পয়েন্ট, মনে করো এটা এ পয়েন্ট, এবার জানতে চাইলাম যে এ পয়েন্টে পোটেনশিয়াল কাকে বলে। তখন আমি কি বলবো, তখন আমি বলবো কোনো একটা ইউনিট, মানে কোনো একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে এ পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে, দেখো তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কেন বললাম, কারণ এখানে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট রয়েছে। তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে যে কার্য সম্পাদিত করতে হচ্ছে তাকেই বলা হয় এ পয়েন্টের তড়িৎ বিভব। আবার বলছি, কোনো একটা একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে যে পরিমাণ কার্য সম্পাদিত করতে হয় তাকে বলা হয় এ পয়েন্টের তড়িৎ বিভব বা পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে সংজ্ঞা, এবং এই সংজ্ঞাটা কিন্তু সম্পূর্ণরূপে এখান থেকে এসছে। এবার এখানে কি করে আমি ভি আর লিখবো, এই যে আর ডিস্টেন্সটা সেটা কি করে লিখবো, মনে করো কিউ একটা চার্জ রয়েছে, এই কিউ চার্জ থেকে আমি বের করতে চাইলাম যে আর ডিস্টেন্স দূরে এ পয়েন্টে পোটেনশিয়াল কত, তখন আমি কি লিখবো ভি আর, ঠিক আছে। আর যে সংজ্ঞাটা হবে সেটা কিন্তু আগে যেটা বললাম সেটাই সংজ্ঞা হবে, ঠিক আছে। তো ভি আর এর পরিমাণ কত হবে দেখে নি, ভি আর এর পরিমাণ কত হবে, আমি কি করলাম দেখো এখানে কিউ দিয়ে ডিভাইড করে দিলাম,
এখানে কিউ দিয়ে ডিভাইড করে দিলাম। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি যে চেঞ্জ সেটা কত, সেটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন কত আছে আর 4 পাই এপসাইলন আর, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ বা পোটেনশিয়াল এনার্জি। এবার আমি এখানে কি করলাম, আমি জাস্ট এখানে কিউ দিয়ে ডিভাইড করে দিলাম। তো এখানে তো কিউ দিয়ে ডিভাইড করবো না, এখানে ডিভাইড করবো Q2 দিয়ে, এখানে ডিভাইড করবো Q2 দিয়ে, কারণ আমি এখানে ধরে নিলাম যে Q2টা হচ্ছে ইউনিট চার্জ, ইউনিট পজিটিভ চার্জ। ওকে, তো Q2টা হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ, ঠিক আছে। তো Q2 এর জায়গায় আমি কি করবো, 1 করে দিই, বা Q2 দিয়ে যদি আমি ডিভাইডও করে দিই তাহলে কিন্তু একই জিনিস আসবে, ঠিক আছে। আর এখানে Q1 এর জায়গায় কিউ লিখে দিলাম। তার মানে কোনো একটা পয়েন্টের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালের যে সূত্র সেটা হচ্ছে Q/4πε ইন্টু আর। আর পোটেনশিয়াল এনার্জি যখনই আসবে তখনই কি আসবে, Q1 ইন্টু Q2, মানে তখন দুটো চার্জ হয়ে যাবে। আর যখনই আমি একটা চার্জের জন্য বের করব তখন শুধুমাত্র সেই চার্জ বাই যত দূরে বের করছি সেইটা আর, বাস। এটা হচ্ছে পোটেনশিয়াল। ওকে, এটা হচ্ছে পোটেনশিয়াল। ঠিক আছে। আর এখানে মেইন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, এবার বলে নিচ্ছি যে কাইনেটিক এনার্জি কেন বললাম যে স্লোলি করতে হবে, মানে কাইনেটিক এনার্জি যে চেঞ্জ সেটা 0 হবে, কেন এটা বললাম আমি। দেখো, কোনো একটা ইউনিট চার্জকে, মন দিয়ে শোনো, কোনো একটা ইউনিট চার্জকে অসীম থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তো এখানে কে কাজ করছে, এখানে কিন্তু আমিও যেমন কাজ করছি, ইলেকট্রিক ফিল্ডও তেমন কাজ করছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আমার যে কার্যটা সেটা হচ্ছে ধনাত্মক কার্য এবং ইলেকট্রিক ফিল্ডের যে কার্য সেটা হচ্ছে ঋণাত্মক কার্য। তাহলে টোটাল কার্য যদি আমরা বের করি, টোটাল কার্য যদি বের করি তাহলে দুটো কার্য পাবো। একটা হচ্ছে আমার জন্য কার্য, যেটাকে আমরা বলছি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ডের জন্য কার্য, ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা। তো টোটাল ওয়ার্ক ডান, এবার দেখো টোটাল ওয়ার্ক ডান যেটা আছে সেটাকে আমি লিখতে পারি কি, ডেল কে হিসাবে। এগুলো সব কিন্তু ওয়ার্ক ডানের মধ্যে আছে, ঠিক আছে, ওয়ার্ক ডানের সূত্র, ঠিক আছে, ওয়ার্ক এনার্জি থিওরেমের সূত্র। সুতরাং থিওরেমের সূত্র, কি ইংলিশ কি বাংলা, আচ্ছা। তো টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু ডেল কে, মানে কাইনেটিক এনার্জি চেঞ্জ। তো এবার দেখো আমি কেন বললাম যে স্লোলি নিয়ে আসতে হবে। দেখো, কোনো একটা চার্জকে যখনই অসীম থেকে খুব আস্তে 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 কোনো একটা জায়গাতে নিয়ে আসবো তখন কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হবে, 0 হবে। কাইনেটিক এনার্জি চেঞ্জ কত হবে, 0 হবে। অ্যাকচুয়ালি কিন্তু 0 হয় না, 0 থেকে একটু বেশি হয়, কিন্তু আমরা ধরে নিই যে 0। লিমিট তোমরা নিশ্চয়ই পড়েছ, ঠিক আছে, লিমিটের ব্যাপার, যে যখনই টেন্স টু 0 হয় তার মানে সেটাকে অনেক সময় 0 ধরা যেতে পারে। তাহলে এখানে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু টেন্স টু 0। তো টেন্স টু 0 যখনই হবে তখনই আমরা কি ব্যবহার করি, এই ডেল কে এর জায়গায় তখন আমরা ব্যবহার করি ডি কে, অর্থাৎ ডেরিভেশন। তো ডেরিভেশন কখন আসে, যখন পার্থক্যটা খুব অল্প হয়। এবার এইখানে যে চেঞ্জ হচ্ছে কাইনেটিক এনার্জি সেটা খুব সামান্য, মানে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0। তাই আমরা লিখতে পারি যে এখানে কাইনেটিক এনার্জি যে চেঞ্জ হচ্ছে সেটা কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে পরে এখানে লিখতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড, ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এরপর তো আর কিছু বলার নেই, কারণ এই যে ব্যাপারটা আছে সেটা তোমরা আগে পড়েছো বা আগে আমি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। শুধুমাত্র বলার দরকার ছিল এতটুকু, এটা সম্পর্কে বলে দিলাম। ওকে, তাই সবসময় যখন লিখবে কোনো একটা ইউনিট চার্জকে, পজিটিভ ইউনিট চার্জকে অসীম থেকে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, এবং তখন যদি কাইনেটিক এনার্জির যে চেঞ্জ সেটা যদি 0 হয় তবে সেই পয়েন্টের তবে কি বলে, তড়িৎ বিভব। সেই পয়েন্টের হিসেবে আমরা বলি কি, তড়িৎ বিভব। তখন সেটাকে বলা হয় তড়িৎ বিভব বা বিভব, ঠিক আছে। সংজ্ঞা বলে যাচ্ছি, কি অবস্থা। কাইনেটিক এনার্জি চেঞ্জ 0, এটা কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে, বাংলা বইতে নেই এটা, ঠিক আছে। এটা আমি বলে রাখলাম, কারণ আমি যখন পড়েছিলাম, আমার সময় যখন পড়েছিলাম তখন খুব ডিটেলসে পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর লাস্ট চলে আসছি, একদম লাস্ট, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে
তড়িৎ বিভবের মান। এবং এটা বলার দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ এটা আমি এখানে অলরেডি বলে দিয়েছি। তবুও যেহেতু, আচ্ছা স্টারটা বলে দিই আমি প্রথমে। স্টারটা কেন লিখলাম, দেখো স্টারটা এই কারণেই লিখলাম, স্টারের আর কি বলে দিচ্ছি কারণটা। সেটা হচ্ছে আমি এখানে বলতে চাইলাম যে তড়িৎ ক্ষেত্র যেটা আছে বা তড়িৎ বিভব যেটা আছে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, মানে তড়িৎ ক্ষেত্র কেন সংরক্ষী বল, সেটা আমি কেন বললাম সেটা আমি স্টারের মাধ্যমে বোঝাবো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফিল্ড। এটা আমি কেন বললাম বা কনজারভেটিভ ফিল্ড কাকে বলে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো দেখো মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, মানে বোর্ডের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আমি একটা চার্জকে, কিউ পরিমাণ চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার জন্য যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করলো সেটা কত হচ্ছে, সেটা মনে করো ইউবি মাইনাস ইউএ। তো এই যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, সেটা কিসের উপর নির্ভর করে, সেটা এ আর বি এর শুধুমাত্র সরলরৈখিক দূরত্বের উপর নির্ভর করে। ওকে, তার মানে এখানে আমি চার্জটাকে এ থেকে বি পর্যন্ত এইভাবে নিয়ে যাই, এগুলো কি হচ্ছে, ঠিক আছে, এভাবে নিয়ে যাই, যা খুশিভাবে নিয়ে যাই, পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ সেটা কিন্তু এটাই হবে। এবং এটা তখনই সম্ভব যদি কিনা এই যে ক্ষেত্রটা আছে বা তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা যদি কনজারভেটিভ হয় বা সংরক্ষী হয়, ঠিক আছে। তার মানে কনজারভেটিভ ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান সেটা কিন্তু পথের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে পয়েন্টের ওপর বা দুটো পয়েন্টের দূরত্বের ওপর, সরলরৈখিক দূরত্বের ওপর। সেটা কিন্তু তাদের মধ্যে যে পথ তার উপর কিন্তু নির্ভর করবে না, ঠিক আছে। এটাকে আরেকটু যদি ক্লিয়ারলি বোঝানো যায় তাহলে এইভাবে বোঝাবো জিনিসটাকে, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট একটা কিউ পরিমাণ চার্জকে এ থেকে বি পর্যন্ত নিয়ে গেলাম, এবং এতে মনে করলাম যে ওয়ার্ক ডান হলো সেটা হচ্ছে W1 পরিমাণ, ঠিক আছে। এবং বি থেকে এ পর্যন্ত আবার রিটার্ন নিয়ে আসলাম, এবং তার জন্য যে ওয়ার্ক ডান সেটা মনে করলাম W2, ঠিক আছে। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো একটা নির্দিষ্ট দিকেই হবে না, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একটা নির্দিষ্ট দিকে হওয়ার জন্য হয় W1 পজিটিভ হবে, নয় W2 পজিটিভ হবে। যদি W1 পজিটিভ হয়, মানে ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক ফিল্ড যদি পজিটিভ হয়, তাহলে W2 যেটা আছে সেটা নেগেটিভ হবে। আর যদি ধরে নিই যে W2 পজিটিভ, তাহলে W1 নেগেটিভ হবে। তাহলে আমি ধরে নিলাম যে W1 পজিটিভ, তার মানে W2 হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য সম্পাদিত কার্য। তাহলে পরে যখনই আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব এবং বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসবো, তখন ইলেকট্রিক ফিল্ডের জন্য টোটাল যে ওয়ার্ক ডান সেটা কত হবে, সেটা হবে W1 মাইনাস W2, ঠিক আছে, W1 মাইনাস W2। এবার দেখো এইখানে এই কন্ডিশনে এই W1 মাইনাস W2-র মান কত হবে, এটা কি নট ইকুয়াল টু 0 হবে নাকি শুধু 0 হবে? আচ্ছা ধরে নিলাম যদি নট ইকুয়াল টু 0 হয়, তো নট ইকুয়াল টু 0 মানে কি? নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এখানে W1 আর W2 এই দুটোর যে পার্থক্য সেটা নট ইকুয়াল টু 0 মানে কি? 0 মানে হচ্ছে এখানে কোনো একটা শক্তি উৎপন্ন হচ্ছে, বা এখানে ওয়ার্ক ডানটা যদি পজিটিভ হয়, মানে W1 মাইনাস W2 যেটা আছে সেটা যদি পজিটিভ হয়, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কোনো একটা শক্তি কোনো একটা শক্তিতে কনভার্ট হচ্ছে বা রূপান্তর হচ্ছে। কিন্তু এখানে তো সেটা দেখা যাচ্ছে না যে রূপান্তর করছে না। তার মানে W1 মাইনাস W2 যেটা সেটা নট ইকুয়াল টু 0 যেটা আমি লিখলাম সেটা সম্ভব না। তার মানে এটা কখন সম্ভব? যদি ইকুয়াল টু 0 হয়। তার মানে ইকুয়াল টু 0 মানে কি? ইকুয়াল টু 0 মানে হচ্ছে W1 ইকুয়াল টু W2। এবং এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন কিনা তড়িৎ ক্ষেত্রটা একটা কনজারভেটিভ ফোর্স বা কনজারভেটিভ ফিল্ড। এটা আমি 11 ক্লাসে এখনো পড়াইনি ওয়ার্ক ডান, তো ওখানে যখন পড়াবো তখন সংরক্ষী বল আরও ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যারা কি বুঝতে পারবে না পড়া সংরক্ষী বল, তখন যখন পড়াবো 11 ক্লাসে সেটা দেখে নিও, ঠিক আছে। তো এই জন্য এটা হচ্ছে সংরক্ষী বল। ওকে, তো এরপরে একদম লাস্ট জিনিস চলে আসি আমরা, একদম লাস্ট যেটা, সেটা হচ্ছে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব কী করে বের করে। কোনো একটা বিন্দুতে
আচ্ছা এখানে তড়িৎ শক্তি লিখে রেখেছি ওখান থেকে কোনো একটা বিন্দুতে, ঠিক আছে, একদম লাস্ট মনে হয় 5 নম্বর যত সম্ভব, কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ বিভব, বিন্দুতে তড়িৎ বিভব। ওকে, এবার দেখো বিন্দুতে বলতে কি, বিন্দু মানে হচ্ছে যে মনে করো একটা চার্জ রয়েছে, সেটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ। এবার এই কিউ পরিমাণ বিন্দু আধানটার জন্য আমি বের করতে চাইছি যে আর ডিস্টেন্স দূরে এই পি পয়েন্টে, বা যেই পয়েন্ট থাকুক না কেন, এই পি পয়েন্টে আমি বের করতে চাইছি যে তড়িৎ বিভবের মান কত। তো আমি কি করব, কোনো একটা ধনাত্মক একক আধানকে অসীম থেকে পি পর্যন্ত পয়েন্ট পর্যন্ত নিয়ে আসতে এই চার্জের বিরুদ্ধে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হচ্ছে তাকেই বলা হয় এই পি পয়েন্টের তড়িৎ বিভব। ঠিক আছে, তো এখানে অসীম থেকে পি পয়েন্ট পর্যন্ত, তো অসীমটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর পি পয়েন্ট হচ্ছে ফাইনাল পয়েন্ট। তো এখানে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ বা পোটেনশিয়ালের যে চেঞ্জ সেটা কত, সেটা হচ্ছে ভি এফ মাইনাস ভি আই। তো এটাকে আমরা লিখতে পারি কি ভিপি মাইনাস ভি ইনফিনিটি। তো আমরা অ্যাজিউম করে নিই যে ইনফিনিটিতে যে পোটেনশিয়াল সেটা জিরো, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে লাগবে যে পোটেনশিয়াল যে ইনফিনিটি সেটা হচ্ছে অ্যাজিউম করে নিই সেটা হচ্ছে জিরো। তো আমরা কি লিখতে পারি, এই যে পার্থক্যটা এটা আমরা লিখতে পারি কি কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু আর। এই আরটা কি, এই আরটা হচ্ছে ফাইনাল যে দূরত্ব সেটা, অর্থাৎ কিউ থেকে পি পয়েন্টের যে দূরত্ব সেটা হচ্ছে আর, আর কিউটা হচ্ছে একটা বিন্দু আধান, বিন্দু আধান। আর এই যে জিনিসটা বেরোলো এটা কি বেরোলো, এটা বেরোলো পি পয়েন্টে তড়িৎ বিভবের পরিমাণ, যেই পি পয়েন্টটা এই কিউ থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত, এবং তার মান হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু আর। এপসাইলন হচ্ছে যেই মাধ্যমের মধ্যে আমি কাজটা করছি সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা একটা আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর একটা আছে তড়িৎ ভেদ্যতা। তো পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা বোঝাই কে এর সাহায্যে, তড়িৎ ভেদ্যতাকে আমরা বোঝাই এপসাইলনের সাহায্যে। তো এটা হচ্ছে কোনো একটা বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব। ঠিক আছে, এবার দেখো আচ্ছা এবার কী দেখবে, নেক্সট পার্টে ফিরে আসবো পরের পার্টগুলো নিয়ে, মানে ইন্টিগ্রেশনের সাহায্যে কী করে বের করতে লাগে, ভেক্টরিক্যালি বা ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে তড়িৎ বিভবের সম্পর্ক, এইসব নিয়ে ফিরে আসবো। টিল দেন পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ সো মাচ।